দেখা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের ওই মেকানিজমের ওটা ওইখানেই শেষ। তারপর হচ্ছে আমি লাস্টে যেদিন একটা রিভিউ দেবো ওই দিন আবার একটু বলে দিব নাকি কোন টপিক গুলো পড়বে এর মধ্যে। এই আজকে যেটা শুরু করব ক্যাম, এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, মানে গতবারও আসছে ক্যাম্প থেকে কোশ্চেন দেখছিলাম। তো এই জন্য এটা একেবারে ফুল একটা সেট কোশ্চেন আসে ক্যাম্প থেকে। হুম, তো এটা হচ্ছে উম, আচ্ছা, ক্যামটা হচ্ছে থাকে তোমার আইসি ইঞ্জিনের একটা পার্ট এটা। ক্যাম এই যে এটা যে দেখা যাচ্ছে এখানে পয়েন্ট একটা। হুম, এই যে এইটাকে বলা হচ্ছে সেই ক্যাম। এটা হচ্ছে ঘুরে, ঘুরলে এই যে যে ফলোয়ার, এই ফলোয়ারের সাথে এখানে একটা পুশ রড অ্যাটাচ থাকে। তো এই পুশ রডটা উপরে উঠে যখন হচ্ছে এই যে ক্যামের এই যে এই প্রান্তটা, দেখো এখানে দেখো এই যে ক্যামের এই চৌকা প্রান্তটা যখন এই যে ঠেলা দিচ্ছে ও নিচে নামতেছে, বা এটা যদি উল্টা ভাবে চিন্তা করি, আইসি ইঞ্জিনে এটা থাকে উপরে। তো এই যে যে ঘুরে ঘুরে যখন হচ্ছে ওর চোকা প্রান্তটা নিচে আসতেছে তখন ওর নিচে নামতেছে। নিচে নেমে এই যে দেখো এটা হচ্ছে পুশ শট। সেই এই পুশ শটটা উপরে উঠতেছে, উপরে উঠে যে এখানে রকার আর্ম আছে, এই রকার আর্মের সাথে একটা ইনলেট বা এক্সস্ট বাল্ব থাকে। তো আমাদের তো আইসি ইঞ্জিনে আহ 4টা স্ট্রোক, যে 4 স্ট্রোক ইঞ্জিনে 4টা স্ট্রোক, যে সাকশন, কম্প্রেশন, কম্বাসন আর এক্সস্ট। তো যখন হচ্ছে আহ সাকশন হয় তখন কি ইনলেট বাল্বটা ওপেন হয়, তখন হচ্ছে ফ্রেশ এয়ার বাইরে থেকে ঢুকে। তারপর কম্বাসন প্রসেস শেষ হওয়ার পরে যে এক্সস্টটা যখন স্ট্রোকে আসে তখন কি এক্সস্ট বাল্ব যেটা সেটা ওপেন হয়ে বাইরে যে তোমার বার্ন গ্যাসটা বাইরে ছেড়ে দেয়। তো এই যে যে ইঞ্জিনের পিস্টনের রোটেশন হচ্ছে, যে এই ফিগারে দেখো এই যে পিস্টন ওঠানামা করতেছে, এই বাল্বও অন অফ হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে, একটা টাইমিং থাকে আর কি, যে বাল্ব কখন অন হবে অফ হবে। ঠিক আছে, তো এই টাইমিং অনুসারে তোমার এই যে যে একটা নির্দিষ্ট রোটেশন পরে খুলতেছে বন্ধ হচ্ছে, এইটা নিয়ন্ত্রণ করা হচ্ছে ক্যামের মাধ্যমে। যে ক্যামের এটা হচ্ছে ক্যাম শ্যাফট, এই যে এই শ্যাফটটা হচ্ছে যে আছে এটা ক্যাম শ্যাফট। এটার সাথে এই ক্র্যাঙ্ক শ্যাফট থাকে এখানে, এটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট। আর এই যে এটা হচ্ছে ক্যাম শ্যাফট। এই দেখো ক্যাম শ্যাফটের সাথে যে ক্যামটা অ্যাটাচ আছে, আর ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে যে ক্র্যাঙ্কটা অ্যাটাচ আছে, এই ক্র্যাঙ্কটা ঘুরতেছে আর এই পিস্টনকে উঠানামা করাচ্ছে। আর এই ক্যাম শ্যাফট যেটা ঘুরতেছে যে ফ্লাই হুইলের সাথে অ্যাটাচ, এই ক্যাম শ্যাফটের মাধ্যমে এই যে দেখো পুশ শটের মাধ্যমে এই যে বাল্ব গুলা অন অফ হচ্ছে। তো একটা হচ্ছে ইনলেট বাল্ব, একটা এক্সস্ট বাল্ব। ইনলেট বাল্ব খুললে হচ্ছে ফ্রেশ এয়ার আসে, এরপর বন্ধ হয়ে যায়। এরপর এক্সস্ট বাল্ব খুলে এক্সস্ট বাল্ব দিয়ে কি বার্ন গ্যাসটা বাইরে বের হয়ে যায়। তো এটা হচ্ছে ক্যামের ফাংশন। তো আমাদের পরীক্ষায় হচ্ছে ক্যাম প্রোফাইলটা ড্র করা আসে। প্রোফাইলটা কি, এই যে ক্যামের যে শেপটা একটা রাউন্ড শেপের সাথে একটু চোকা থাকে আর কি। তো এটা হচ্ছে ক্যাম প্রোফাইল বলে, এটা আমাদের পরীক্ষায় ড্র করা আসে পুরো একটা সেট করছে। ঠিক আছে, তো এই যে আমাদের হচ্ছে এখানে কিছু নোমেন ক্লাচার মানে টাইপস অফ ক্যাম দেওয়া আছে। এই যে ক্যাম, এটার সাথে এই যে যে অ্যাটাচ থাকে এটাকে বলা হচ্ছে ফলোয়ার। এটার ফলোয়ারটা যদি এই যে নাইফেস ফলোয়ার হচ্ছে এরকম, যে এটা হচ্ছে এই যে এই প্রান্তটা চোকা থাকে, যে ছুরির প্রান্ত চোকা প্রান্তটা যেরকম না, এই জন্য নাইফ এজ নাম দেওয়া হয়েছে। ফ্ল্যাট ফেজ যদি হয়, যে এই যেরকম দেখো ফ্ল্যাট, ঠিক আছে এরকম, এটা হচ্ছে কি চারকোনা ফ্ল্যাট সারফেস। আবার রোলার ফলোয়ার, এই যে রোলারের মধ্যে থাকে এটা। তো 3 ধরনের ফলোয়ার থাকে, এটাও কোশ্চেনে বলা থাকবে তোমার, যে এটা হচ্ছে ফ্ল্যাট ফলোয়ার না হচ্ছে নাইফেস ফলোয়ার নাকি রোলার ফলোয়ার। ঠিক আছে, তো আমাদের এই 3 ধরনের ফলোয়ার থাকে। মুভিং অন নেক্সট স্লাইড। এই যে মাইফেস ফলোয়ার যে যেরকম থাকতেছে, রোলার ফলোয়ার এই যেরকম ঘুরতেছে, এটা ঘুরতেছে আর এটা উপরে উপরে নিচে নামতেছে। এটা হচ্ছে কি ফ্ল্যাট ফেস, এই যে এটার ফ্ল্যাটটা, যেটা সমতল সারফেস এরকম আর কি। তো এই 3 প্রকারের ফলোয়ার থাকে আর এইভাবে ঘুরে। দুইটাই, তিনটা দেখানো হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে। তারপর আছে ডিস ক্যাম মেকানিজম নোমেনক্লাচার। এই যে আমরা ক্যাম্প প্রোফাইলটা ড্র করব, সেটার জন্য আমাদের কিছু জিনিস পরিচিত হতে হবে যে কোনটা কি। প্রথমে ক্যাম্প প্রোফাইল, সারফেস অফ দ্য ক্যাম্প কন্ট্রাক্টেড বাই দ্য ফলোয়ার। এই যে যে এই সারফেসটা আছে, গোল সারফেসটা, এটি হচ্ছে কি ক্যাম্প প্রোফাইল।
এটা কি নিচে নামানো যায় না? তো এই যে যে এখানে তিনটা সার্কেল দেখা যাচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে বেস সার্কেল, একটা প্রাইম সার্কেল, আর একটা হচ্ছে তোমার পিচ কার্ভ। তো দেখো এইটা একদম যে বেসিক যে সার্কেলটা, প্রথমে আমরা যখন ক্যাম্প প্রোফাইল ড্র করবো তখন একটা সার্কেল ড্র করি। এটা হচ্ছে এই যে এই সার্কেলটা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বেস সার্কেল, যেটার সাথে এই যে একটা রোলার ফলোয়ার এখানে অ্যাটাচ আছে, ঠিক আছে? এটা অফসেট বলা আছে কি, ফলোয়ারটা থাকে এই পয়েন্টে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই পয়েন্টে আসতে থেকে কিছু অফসেট রাখা হয়েছে, মানে ও যেই পজিশনে থাকার কথা সেটাতে না থেকে একটু মানে ডান সাইডে আছে, এই জন্য এটা অফসেট রাখা আছে। আর ইউজুয়ালি থাকে এই জায়গায়, ঠিক আছে? আমি যদি এখানে আঁকাই pen দিয়ে, আসলে এরকম থাকে। এটা যদি ফলোয়ার হয় এরকম এই পজিশনে থাকার কথা, ঠিক আছে? তো এরপরে বলছে ট্রেস পয়েন্ট। ট্রেস পয়েন্ট মানে হচ্ছে এই যে যে ক্যাম প্রোফাইলটা, এটা যেই পয়েন্টের ফলোয়ারের সাথে অ্যাটাচ থাকে, যে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ট্রেস পয়েন্ট, যেখানে হচ্ছে দুইটা ফলোয়ারের সাথে একটা ক্যাম হচ্ছে কি অ্যাটাচ থাকছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ট্রেস পয়েন্ট। তো পিচ কার্ভ, দ্য পাথ অফ দ্য ট্রেস পয়েন্ট উইথ রেসপেক্ট টু ক্যাম। তো এই যে যে ট্রেস পয়েন্টটা তো এইখানে, বা এটা তো রোটেট করবে, ঘুরবে। তো বিভিন্ন প্রান্তে কখনো এখানে ট্রেস পয়েন্ট থাকবে, কখনো এইখানে থাকবে, কখনো এইখানে থাকবে, ঠিক আছে? কখনো এইখানে থাকবে। তো এটা যেই যে পয়েন্টে ক্যাম প্রোফাইলের সাথে অ্যাটাচ থাকে, এইটার গতিপথটাকে বলা হচ্ছে কি পিচ কাট। মানে এই যে অ্যাটাচ পয়েন্ট, যেটা ট্রেস পয়েন্ট যেটা, সেটার সাথে সেটাকে টেনে যদি একটা গতিপথ চিন্তা করো, এটাকে বলা হচ্ছে পিচ কাট। এরপরে আছে বেস সার্কেল, যেটা বললাম যে প্রথম যে ফান্ডামেন্টাল আমরা একটা সার্কেল আঁকবো, এটাকে বলা হচ্ছে কি বেস সার্কেল। এরপরে প্রাইম সার্কেল। এই দুইটার মধ্যে একটু কনফিউশন তৈরি হয় যে কোনটা বেস সার্কেল কোনটা প্রাইম সার্কেল। দেখো, যদি নাইফেস ফলোয়ার থাকে তাহলে বেস সার্কেল আর প্রাইম সার্কেল হচ্ছে একই। কিন্তু রোলার ফলোয়ারের ক্ষেত্রে এই যে যে রোলারের একটা সেন্টার পয়েন্ট আছে না, যেটা আমার পয়েন্টারটা যেখানে আছে, এই পয়েন্ট দিয়ে যে এই যে সার্কেলটা আঁকা হয়েছে, এটা হচ্ছে প্রাইম সার্কেল। হ্যাঁ, এটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে রোলার ফলোয়ার। রোলার ফলোয়ারের আমি সেন্টার দিয়ে আরেকটা তোমার সার্কেল ড্র করতে হয়, সেটাকে বলা হচ্ছে কি প্রাইম সার্কেল। তো এই জন্য হচ্ছে দুইটা আলাদা হয়। আর নাইফেস ফলোয়ারের ক্ষেত্রে একটাই থাকে, এই জন্য আমাদের বেস থেকে প্রাইম সার্কেল মার্জ করে যায় আর কি। এরপর হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল। প্রেসার অ্যাঙ্গেল বলছে অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল টু দ্য পিচ কার্ভ এন্ড দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য ট্রেস পয়েন্ট। তো ট্রেস পয়েন্ট তো এই যে এখানে আছে, এই যে দেখানো হয়েছে ট্রেস পয়েন্ট। এই ট্রেস পয়েন্টের যে মোশনটা, মানে এইখান থেকে এই যে একটা অ্যারো দেওয়া হয়েছে, যে এই মোশনটা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন পয়েন্টে থাকবে, ঠিক আছে? তো ওইটার সাথে আরেকটা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন নর্মাল টু দ্য পিচ কার্ভ। এই যে যে পিচ কার্ভ আছে, এই পিচ কার্ভের থেকে লম্ব, মানে এখানে একটা সার্কেল যখন হয় তার কি থাকে, স্পর্শক আর একটা কি অভিলম্ব থাকে। তো স্পর্শকের সাথে এটা ধরো এই বরাবর একটা স্পর্শক আঁকলাম, বা এখানে একটা স্পর্শক আঁকলাম, এই স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণে যেই ইয়েটা থাকে সেটাকে বলা হচ্ছে কি নর্মাল টু দা পিচ কার্ভ, মানে অভিলম্ব। আর ট্রেস ট্রেস পয়েন্ট যেটা, ট্রেস পয়েন্টের একটা গতিপথ আছে, এটা তুমি দেখাতে পারো। এটা এটা উপরে নিচে উঠতেছে, তাই না? মানে ইয়েটা রোলার ফলোয়ারটা, তো রোলার ফলোয়ারটা যেই দিকে উঠানামা করে এই দিকের সাথে একটা দিলা, মানে দেখালে অ্যারো দিয়ে, তারপর এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে এটা হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? মানে রোলারের এখানে তো পুশরটা অ্যাটাচ আছে, তো পুশরটা যেটা বরাবর উঠানামা করে সেদিকে একটা অ্যাঙ্গেল মানে অ্যারো দিবা। আর একটা হচ্ছে এই যে যে পিচ কার্ভ আছে বা প্রাইম সার্কেল আছে, এটার সাথে একটা স্পর্শক এঁকে তার সাথে 90 ডিগ্রি অভিলম্ব এঁকে, এই অভিলম্বটা ওই ট্রেস পয়েন্টের সাথে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাকে বলে আমাকে প্রেসার অ্যাঙ্গেল। এরপর এগুলো লাগবে না, প্রেসার অ্যাঙ্গেলটা একটু ক্রিটিক্যাল প্যারামিটার, তারপর এটা কি সব সব এটার ভ্যালুটা একটু কম রাখতে হয়, যত সব কম রাখা যায় তত সুবিধা। প্র্যাকটিক্যাল ভ্যালুটা 30 ডিগ্রি, মানে এটা বেশি ইউজ হয়। এগুলো আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা লাগবে না, কারণ আমাদের পরীক্ষা আসে হচ্ছে ড্র করা, ঠিক আছে? এরপর প্রথম যে আমরা ক্যাম ড্র করব, এটার জন্য আমাদের লাগবে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম। ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামটা কি? এই যে যে ফলোয়ারটা ঘুরে ঘুরে আসতেছে, দেখো এখানে কোথায় দেখে, এই যে এই যে এইটা এটা ঘুরে ঘুরে যখন এই পয়েন্ট আসতেছে তখন কি এটা নিচে নামতেছে, তাহলে এর যে মাথাটা চোকা ছিল, এই যে ক্যামেরা যে এই পয়েন্টটা, ঠিক আছে? এই যে ওই যে কি বলে এটা, এটা একটু ফাঁক দেখা যাচ্ছে।
এই যে যখন ও উঠতেছে, এই যে ক্যাম্পটা যদি এরকম ড্র করি, তাহলে কি ফলোয়ারটা এখানে থাকে, এখানে প্রথমে উঠে, এই উঠাকে বলে কি রাইজ। তারপর হচ্ছে এখানে যখন আছে চূড়াতে কিছুক্ষণ অবস্থান করে, এটাকে বলে ডাওয়েল। এরপর আবার হচ্ছে নিচে নামে। ঠিক আছে? তো এরকম যদি ক্যাম্প থাকে, তো এই অংশটা হচ্ছে চওড়া, যে চোকা প্রান্তটা যেটা, এটাতে একটু উঠে তারপর কিছুক্ষণ অবস্থান করে আবার নেমে যায় দ্রুত। এই জিনিসটা একটু দ্রুত হয়ে যায়। ঠিক আছে? যে ঘুরে ঘুরে এই পয়েন্টটা আসতেছে। তো এটাকে আমরা হচ্ছে এভাবে দেখানো হয়েছে যে এটা হচ্ছে কি ফলোয়ার। ফলোয়ারটা দেখা যায় যে উঠলো, উঠে কিছুক্ষণ অবস্থান করলো আবার নেমে গেল। ঠিক আছে? এটাকে বলে ডিসপ্লেসমেন্ট। তো এদিকে যদি ফিল আপ করি, এটা হচ্ছে ক্যামের প্রান্ত, আর এটা হচ্ছে যে উপরের উঁচু প্রান্তটা, যেটা পাহাড়ের মতো আর কি। ঠিক আছে? যে পাহাড়ে উঠলো, উঠার পরে কি ও কিছুক্ষণ অবস্থান করলো, তারপর হচ্ছে নেমে গেল। এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়: রাইজ, ডাওয়েল, আর হচ্ছে রিটার্ন। তারপর এই ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামটা, এটা হচ্ছে কি, উম, আমরা কি ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাই, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন পাই, তারপর অ্যাক্সিলারেশনকে ডিফারেন্সিয়েট করলে জার্কিং পাই। ঠিক আছে? যেটা জার্ক মানে জে দিয়ে প্রকাশ করে আর কি। এগুলো অতটা লাগবে না, এগুলো তোমরা ছোটবেলায় শিখছো আর কি, যে এটার যে স্লোপটা সেটা দিয়ে আমরা ভেলোসিটি কার মানে এটা যদি ডিসপ্লেসমেন্ট হয় সেখান থেকে ভেলোসিটি পাই, ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন পাই। এগুলো হচ্ছে ছোটবেলার পড়া আমাদের, এগুলো তোমার লাগবে না। এই যে টাইপস অফ ফলোয়ার মোশন, এই যে ফলোয়ারটাও একদম কি, প্রথমে হচ্ছে কি রাইজ হইলো, এরপরে ডাওয়েল হলো, এরপরে কি ফল হইলো। এটার মোশনটা চার রকম। কনস্ট্যান্ট ভেলোসিটি মোশনে যায়, এটা হচ্ছে এইটা, এই ফিগারটা। এটা জাস্ট এরকম স্লোপটা একদম খাড়া ঢালের মতো, সবসময় কনস্ট্যান্ট, মানে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? এমন অবশ্য কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন মোশনে হয়, যে উঠবে হচ্ছে কি অ্যাক্সিলারেশন নিয়ে উঠবে। এখানে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি অ্যাক্সিলারেশন জিরো, কিন্তু এখানে অ্যাক্সিলারেশন থাকবে, অ্যাক্সিলারেশনে উঠবে। আবার ডাবলে তো হচ্ছে কি ওর কোনো অ্যাক্সিলারেশন ডিসিলারেশন থাকবে না। এরপর হচ্ছে কি নামবে কি ডিসিলারেশন বা রিটার্ডেশন, সেখানে কি নামবে। এটার কার্ভটা হচ্ছে এরকম, ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়। ঠিক আছে? এই যে তার আহ, মানে গতিপথটা এইভাবে আঁকানো হয়েছে। এরপর সিম্পল হারমোনিক মোশন, সিম্পলিক হারমোনিক মোশন হচ্ছে এই ফিগারটা। সিম্পলিক হারমোনিক মোশন কি, যে পেন্ডুলামের মতো, যে ওর গতিপথের একদিকে একটি নির্দিষ্ট দিকে, আর তার বাকি সময়টা কি তার বিপরীত দিকে। এটার কি ফর্মুলাটা হয় এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ঠিক আছে? মানে সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে। ঠিক আছে? আর হচ্ছে সাইক্লোইডাল মোশন, এটা হচ্ছে কি একটা ঘূর্ণিঝড়ের মতো আর কি। এই ফিগারটা, এটা একটু কঠিন, কিন্তু পরীক্ষায় লাগে না। পরীক্ষায় মিললে এই তিনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এটা লাগবে না, এটা হার্ড করাবে, যে সময় লাগে প্রায় 1 ঘন্টা সময় লাগবে এটা করতে। তো এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করি, এই তিনটা আর কি পরীক্ষার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়। তো দেখো আমাদের যে ফলোয়ারের মোশনটা যদি দেখানো হয় এখানে, ইউনিফর্ম ভ্যালোসিটিতে এরকম ভাবে উঠে। তারপরে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন। রিটার্ডেশন আর ডিসিলারেশন হচ্ছে একই, মন্দন যেটা। সিম্পল হারমোনিক মোশন এভাবে, এটা হচ্ছে একদম খাড়া ঢালা, আর এটা একটু স্মুথলি উঠে। ঠিক আছে? এখানে ফলোয়ারের মোশন গুলো দেখো, এই যে এইভাবে। ঠিক আছে? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম ভেলোসিটি এরকম উঠতেছে, আর বাকি তিনটা এখানে দেখানো হয়েছে। এই যে এটার এটা তো খাড়া, আর এগুলো হচ্ছে কি একটু স্মুথ থাকার কারণে এটার মোশনটা অনেকটা স্মুথ হয়, এই তিনটা। ঠিক আছে? তো আমাদের প্রথমে কি কয়েন প্রোফাইল ড্র করার আগে আমাদের কনস্ট্যান্ট ভ্যালোসিটি মোশনের ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম, মানে সবগুলারই আমাদের প্রথমে আগে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, এরপরে প্রোফাইল ড্র করতে হয়। তো আমরা হচ্ছে কি প্রথমে কনস্ট্যান্ট ভ্যালোসিটির জন্য আমরা দেখবো যে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আঁকবো। তো এরকম বলা থাকে কোশ্চেনে যে এই যে 360, একটা কম প্রোফাইল এরকম 360 ডিগ্রি হয়। ঠিক আছে? একটা বৃত্ত যেহেতু প্রোফাইল হবে, এটা 360, তো 360-র মধ্যে বলা থাকবে সাপোজ 120 ডিগ্রির সময় সে উঠছে, রাইজ হয়েছে। তাহলে 120 ডিগ্রি কত, এইটুকু হচ্ছে 90, আরো এখানে ধরো 30 ডিগ্রি। তার মানে এই যে 120 ডিগ্রি যে এইটুক, এইটুক স্যার রাইজ। এরপরে কিছু অংশ ডাবল, ধরো 30 ডিগ্রি বললো ডাবল, বাকি হচ্ছে আবার বললো 120 ডিগ্রি হচ্ছে কি তার ফল। এরপর হচ্ছে বাকি আবার 30 ডিগ্রি ডাবল, মানে টোটাল 360 কে এভাবে ভাগ করা হয়। তো তোমার কোশ্চেন এরকম বলা থাকবে যে কত ডিগ্রি হচ্ছে রাইজ হয়েছে, কত ডিগ্রি ডাবল, আর কত ডিগ্রি হচ্ছে কি তোমার ফল। তো এরকম হচ্ছে কি তোমার 300
60 ডিগ্রির মধ্যে 120 ধরলাম প্রথমে আমরা রাইস চিন্তা করবো। তো রাইজের 120 ডিগ্রি কিভাবে ভাগ করে, এখানে ধর 90 ডিগ্রি পর্যন্ত দেখানো হয়েছে। তো 120 মানে এই কোশ্চেনে তো 90 ডিগ্রি ছিল রাইস, তো এই জন্য 90 ডিগ্রি এখানে নেওয়া হয়েছে। প্রতিটা ধরো তুমি 1 সেন্টিমিটার করে নিলাম, যে 10 ডিগ্রি সমান সমান 1 সেন্টিমিটার স্কেলে ধরলাম। 10 ডিগ্রি সমান সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর হচ্ছে এগুলাকে, আর এই পাশে থাকবে স্ট্রোক লেন্থ। স্ট্রোক লেন্থ সাপোজ তোমার বলা আছে 60 মিলিমিটার বলা আছে, ঠিক আছে। 60 মিলিমিটার মানে প্রতিটাকে 6 সেন্টিমিটার এখানে আঁকলো, ঠিক আছে। এরপর এগুলোকে 6 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। এই যে এখানে 90 ডিগ্রিকে 9টা মানে লম্ব দিকে বর্ধিত করার পরে স্ট্রোক লেন্থটাকে আবার হচ্ছে কি ভাগ করছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টা, এখানে 9টা, বা অনেক সময় কি 6টা ভাগে ভাগ করা লাগে। এটা ইচ্ছা আর কি, তুমি কয় গজ স্কেল দিবে। এখানে হচ্ছে 90 ডিগ্রির জন্য প্রতিটা 10 করে ধরছে, এই জন্য 9টা করছে। স্ট্রোক লেন্থ হয়তো এখানে হচ্ছে র্যান্ডমলি ধরছে। তো তো এটা দেখ, সামনে যখন কোশ্চেন দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। ধরো এখানে 9টা ভাগ হলে এখানেও 9টা হবে, এখানে 6টা হলে এখানেও 6টা হবে। তারপর দেখো এই দুইটা পয়েন্টের ইন্টারসেক্টিভ পয়েন্ট কোনটা, এইটা, 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 এটা। এখানে হচ্ছে কি এই যে ইন্টারসেক্টিভ পয়েন্ট গুলো লাল করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে কি এই যে একটা সোজা স্লোপ দেওয়া হলো। এটাই সেই কি বলে কনস্ট্যান্ট ভ্যালোসিটির যে কার্ভটা ছিল এটা, এই যে এখানে আমরা যেটা দেখলাম এই যে এইটা, ঠিক আছে। এইভাবে আঁকা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম। তারপরে এখান থেকে প্রোফাইলটা ড্র করতে হয়। তো এগুলো প্রোফাইলটা আমরা পরে দেখবো, আগে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এন্ড ডিসিলারেশন মোশনের জন্য। এখানে আবার এরকম 12টা নেওয়া হয়েছে, 120 ডিগ্রি। 12টা নিয়ে মাঝখানে বরাবর ভাগ করা হয়েছে, ঠিক আছে, 60 ডিগ্রিতে মাঝখানে, ঠিক আছে। এইখানে এখানে যেহেতু 120 মানে 12টা নিচে, এখানেও কি 12টা নেওয়া হয়েছে, 12 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখো এই অ্যাজ ইউজুয়াল সামনে এগুলাকে বর্ধিত করা হলো। তারপরে কি অর্ধেক দেখো এখান থেকে টানা হয়েছে 6 পর্যন্ত, আর বাকি অর্ধেক উপরের থেকে এখান থেকে টানা হয়েছে, ঠিক আছে। এরপর এগুলার ইন্টারসেক্টিং পয়েন্ট গুলার দেখানো হয়েছে, যে এটা 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 যে লাল ডট করা যেটা, এগুলা। এখন এটাকে কি কানেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে এভাবে। এরপরে সিম্পল হার্মোনিক মোশন থাকলে কি করবো, কিভাবে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম সেটা দেখো। এই যে কি 120 ডিগ্রি টানলাম, মানে 12 সেন্টিমিটার নেওয়া হলো। তারপর লম্বা দাগ টানলা, তারপর স্ট্রোক লেন্থ দিলা। এরপর হচ্ছে এখানে একটা হাফ সার্কেল আঁকতে হবে, ঠিক আছে। হাফ সার্কেল এঁকে এটাকে আবার কি, এই যে এখানে 120 মানে 12টা, তো এখানেও কি 12 ভাগ করবে, ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই টোটালটা তাহলে কত, 180 ডিগ্রি, যেহেতু হাফ সার্কেল। 180 কে 12 দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে 180 ভাগ 12, তাহলে এটা হচ্ছে 6 দিলে 2, এটা হচ্ছে 3, 30, মানে 7.5, 15, 15 ডিগ্রি করে পড়বে, ঠিক আছে। তাহলে এক একটা চাঁদা দিয়ে 15 করে ভাগ করে, তারপর দেখো এই যে এই পয়েন্টটা এরকম বর্ধিত করে এই পর্যন্ত আসবে। এরপর হচ্ছে এই দুইটা পয়েন্ট কোথায়, হরিজন্টাল আর ভার্টিক্যাল পয়েন্ট গুলো ইন্টারসেক্ট করছে কোথায়, এই পয়েন্ট গুলো ডটের চিহ্ন করে এরপর এগুলোকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপর সাইক্লোইডের এটা বলছি একটু বেশি কঠিন। দেখো এটা হচ্ছে 12 ভাগ করলো, তারপর আবার এখানে একটা সার্কেল ড্র করতে হয়, এটারে আবার হচ্ছে তোমার ওই 12 ভাগ করে, তারপর এগুলাকে কানেক্ট করে, তারপর এখান থেকে টানতে হয়, এরপরে প্রজেকশন করে সেটা ইন্টারসেক্টিভ পয়েন্টটা দিয়ে এরপর আঁকতে হয়। তো এটা আমাদের দরকার নাই, তারপরে দেওয়া আছে স্লাইডে। এই কোশ্চেন, এটা হচ্ছে তোমার কি, যে প্রোফাইল যে ড্র করবা সেটার একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যে ডিরেকশন দেওয়া আছে যে প্রথমে কি কি আঁকতে হবে, ঠিক আছে। এখানে বলা আছে। তারপর আমি দেখো এটা হচ্ছে তোমার কোশ্চেন, এরকম কোশ্চেনে থাকবে আর কি, যে রেডিয়াল প্লেট ক্যাম রোটেটস 20 রিভলিউশন পার মিনিট ক্লকওয়াইজ। এখানে সিডাব্লিউ মানে হচ্ছে ক্লকওয়াইজ। এখন এখানে একটা কথা আছে যে তোমার এই যে ক্যামটা যদি ক্লকওয়াইজ, এটা ধরো ক্যাম, ঠিক আছে, ক্যামটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, তাহলে আমরা ক্যাম প্রোফাইল যখন ড্র করবো তাহলে হচ্ছে কি ফলোয়ারটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে। এই যে ফলোয়ারটা রোটেশন হবে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা যখন ক্যাম প্রোফাইল ড্র করব, তখন প্রথমে বেস সার্কেল এঁকে এটাকে তো ভাগ করতে হয়, ঠিক আছে। এই যে বললাম যে 120 ডিগ্রি যদি রাইজ থাকে, তাহলে এখান থেকে 120 ডিগ্রি ভেঙে বের করে এদিকে তোমার এই সাইডে হচ্ছে আমার ভাগ করা শুরু করব, ঠিক আছে।
যদি ক্লকওয়াইজ বলা থাকে তাহলে আমরা শুরু করবো অ্যান্টি ক্লকওয়াইজ মানে বাম থেকে। আর যদি এখানে কাউন্টার ক্লকওয়াইজ বলে তাহলে এইভাবে ভাগ করবো, এখান থেকে ভাগ করে এদিক থেকে শুরু করবো ভাগ করা। ঠিক আছে, এই যে 1 2 3 এভাবে এখানে ভাগ করা শুরু করবো। ঠিক আছে, তাহলে বলছে যে রাইস, আচ্ছা, নাইফেস ফলোয়ার, এই যে কোশ্চেনে বলা থাকবে নাইফেস বা রোলার এটা বলা থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো কি বলতেছিলাম যে নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু ফলোয়ার টু ক্যাম্প সেন্টার 35 মিলিমিটার, এই যে যে আমরা যে প্রাইম সার্কেল আঁকবো বা বেস সার্কেল আঁকবো, সেটার হচ্ছে রেডিয়াসটা থাকবে, পয়েন্টারটা কই গেল? স্যার স্ট্রোক লেন্থ বলতে কি বোঝাইছে স্যার? স্ট্রোক লেন্থটা হচ্ছে যে এখানে তোমার একটা স্ট্রোক, যে ওই তোমার হচ্ছে কি ফলোয়ারটা ওঠানামা করে না, ওই যে জি। উঠানামা করে ওইটার কত লেন্থ বরাবর উঠানামা করে আর কি, মানে যে প্রথমে একটা অ্যানিমেশন দেখাচ্ছিল আমার পয়েন্টারটা আসতেছে, দাঁড়াও, ওই দেখাচ্ছি আমি একটু। এই যে যে আমরা দেখি, তো ওর হচ্ছে অ্যানিমেশন করা, এই জন্য একটু ব্যাকে যেতে সময় লাগে। এই যে এটা উঠানামা করতেছে না, এই যে যে এটা, এই যে এই ফলোয়ারটা, এটা হচ্ছে কতটুক লেন্থ বরাবর হচ্ছে কি উঠানামা করে, সেটাকে বলা হচ্ছে স্ট্রোক লেন্থ। এই যে এখান থেকে যে উপরে উঠলো, এই যে এই পাহাড় মানে এই চূড়া আর নিচে, ঠিক আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট বরাবর, তাহলে এইটুক হচ্ছে কতটুক লেন্থ, বুঝা গেছে? এই জি স্যার। লেন্থটুকু। তো বলা আছে যেটা 35 মিলিমিটার মানে হচ্ছে বেস সার্কেলের যে ডায়া 35 মিলিমিটার, এটাকে তোমরা 3.5 সেন্টিমিটার ধরে করতে পারো। ড্র দ্য ক্যাম্প প্রোফাইল অফ দ্য ক্যাম্প উইচ উইল ইম্পার্ট দ্য ফলোইং মোশন। রাইজ 48 মিলিমিটার, এটা মানে হচ্ছে স্ট্রোক লেন্থ উইথ ইউনিফর্ম ভ্যালোসিটি, মানে ও হচ্ছে কি যে ইউনিফর্ম ভ্যালোসিটিতে উঠবে, এরপর ডাবল পাবে, এরপর হচ্ছে রিটার্ন উইথ ইউনিফর্ম এক্সিলারেশন রিটার্ডেশন, মানে ও যে নামবে সেটাতে আবার ভিন্ন মোশন। উঠছে ইউনিফর্ম ভ্যালোসিটিতে, তো নামছে হচ্ছে কি ইউনিফর্ম এক্সিলারেশন এন্ড রিটার্ডেশন মোশনে। ঠিক আছে, তো এই অংশটাতে যে ওই যে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম দেখাইলাম আগে যে বিভিন্ন ক্যাটাগরির, তো এই এই বাম পোর্শনটা আঁকবা হচ্ছে ইউনিফর্ম ভ্যালোসিটির সিস্টেমে, আর এটা আঁকবা কি ইউনিফর্ম এক্সিলারেশন রিটার্ডেশনের মাধ্যমে। ঠিক আছে, তো এই ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম আঁকা শেষ। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার সার্কেল আঁকা। সার্কেল হচ্ছে প্রথমে এই যে দেখো, এখানে সেন্টার নিলা, সেন্টার থেকে 35 বলা ছিল কোশ্চেন, একটা বেস সার্কেল আঁকলা। ঠিক আছে, এটার ভিডিও গুলা এই স্লাইডের শেষে কয়েকটা লিঙ্ক আছে ইউটিউবে, তোমরা হচ্ছে ওগুলা দেখে মেনলি শিখবা। আমি স্লাইডে জাস্ট খালি মানে অ্যানিমেশন ঠিক আছে, তো এই যে এখানে বলা আছে কিপ ইন মাইন্ড ইফ কাউন্টার ক্লকওয়াইজ ভাইস ভার্সা, তো তোমার ক্যাম যদি ক্লকওয়াইজ বলা থাকে কোশ্চেন এই জন্য বাম দিক থেকে আঁকা শুরু করবে তোমরা। এরপর দেখো এটাকে ভাগ করছে যে 120 ডিগ্রি, 120 ডিগ্রিকে এ পর্যন্ত হয়। ঠিক আছে, এরপর এটাকে 6 ভাগ করছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, এটা কয়টা দেওয়া আছে? 20, আচ্ছা 120 ডিগ্রি, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8টা দেওয়া ছিল, 120 ডিগ্রি করে 8 ভাগ করছে, তো এই জন্য হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম যেহেতু 8 ভাগে করা, এটা হচ্ছে কি 8 ভাগে। ঠিক আছে, আমি 6 ভাগেও করতে পারো তুমি ইচ্ছা, মানে এটা তোমার ইচ্ছা তুমি কয় ভাগে ভাগ করবা। ঠিক আছে, তোর ওরা 8 ভাগে ভাগ করছে। এরপর হচ্ছে কি করছে, এগুলো হলো বৃত্তচাপ, মানে বৃত্তচাপ মানে স্লাইডে মানে পাওয়ার পয়েন্টে বৃত্তচাপ দেখানো যায় না, এই জন্য হচ্ছে আমি সার্কেল দিয়ে করছি। ঠিক আছে, এটা হচ্ছে দেখো বৃত্তচাপটা আঁকবা কিভাবে, দেখাই এখানে এটা থাকবে। এই যে স্ট্রোক লেন্থ এটা 0, তাহলে এই পয়েন্টে 0, তারপর এই পয়েন্ট থেকে এই যে এই ডিস্টেন্স টুক, ঠিক আছে, এটার অনুযায়ী এখান থেকে কাটবা।
তারপর এটার জন্য থার্ড নম্বর লাইনের জন্য এইখানে, তাহলে এই লেন্থটা নিবা কাটা কম্পাস মানে পেন্সিল কম্পাস দিয়ে। তারপর এই লাইন অনুযায়ী এটা কাটবা। তারপর ফোর্থ লাইনের জন্য এইটা, এই লেন্থটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা সমান করে এখান থেকে কাটলা। তারপর এটা, এটা করে এখানে কাটলা। তারপর এটা এখানে কাটলা। মানে এই লাইনটুকের লেন্থ যতটুক হবে, যে এখান থেকে এইটুক, এখান থেকে ততটুকু কাটবা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ততটুকু কাটবা আর কি। ঠিক আছে। তারপর 90 এইটুক, এটা কাটবা। তারপর এই যে 120, 120 লাস্টে এখানে হবে। ঠিক আছে। এরপরে ডাবল অংশ, ডাবল অংশ হচ্ছে এটার জন্য আর আলাদা করার দরকার নেই, যে 100 এই পর্যন্ত হচ্ছে ডাবল। ঠিক আছে। এরপরে আবার 180 এখান থেকে শুরু করছে দেখো। মানে এগুলো হচ্ছে বৃত্তচাপ, আমি যেটা ড্র করলাম সেটা। ঠিক আছে। এরপরে এই যে যে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো দেখাইছে, এরপরে এখান থেকে এইভাবে কানেক্ট করে দিবা এই লাইনগুলো, অলরেডি যে এভাবে কানেক্ট করে দিচ্ছে। তারপরে এই অংশ দিলা, এটা তো ডাবল, এটা পেন্সিল কম্পাস দিয়ে ডিরেক্ট এখান থেকে কম্পাস বসায় এইটুক এখান থেকে এই পয়েন্টটা কানেক্ট করলাম। এরপরে পরের অংশটা কি? পরের অংশ তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন রিটার্ডেশন। তাহলে এখানে কি করলে, এই জিরো থেকে এই পর্যন্ত যে লেনটা, এটা নিয়ে এখানে কাটবা আবার। আবার এখানে হচ্ছে ভাগ করবা কয়টা, এখানে 1 2 3 4 5 6, 6 ভাগ করছে। তাহলে এখানে এখানে আবার এই বৃত্তটাকে 6 ভাগ করতে হবে। এক 1 2 3 4 5 6, 6টা ভাগ করছে। তো ভাগ করে এরপরে এই যে এখান থেকে এই লেন্থ, এই লেন্থ অনুযায়ী এখানে কাটনা। তারপর এইটা, এটার একটু কম, এখানে কাটনা। তারপর এই লেন্থ, এটার একটু কম, এখানে কাটলাম। তারপর এটা এটা এটা, তারপর হচ্ছে এখানে কাটলাম। তারপর এটা আর একটু কম, এটা আস্তে আস্তে ছোট হবে, এখানে যেমন আস্তে আস্তে বড় হয়েছে, এটা আবার ছোট হবে আস্তে আস্তে, এখানে কাটলাম। তারপর একবারে গিয়ে জিরো, এখানে এই যে জিরো। ঠিক আছে। এরপরে এই যে দেখো ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো এই যে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, এরপর হচ্ছে কানেক্ট করলাম। এই যে স্যার যে পয়েন্টটা একটু পয়েন্টটা বড় হলো, করলে স্যার ভালো হয় স্যার, পয়েন্টটা বোঝা যাচ্ছে না স্যার। কোন পয়েন্ট? না স্যার, আপনি যে পয়েন্টটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে দেখাচ্ছেন স্যার, এক পাশ থেকে আরেক পাশে স্যার। হুম, এটা, হ্যাঁ বলো। আলটিমেটলি আমরা কি মেজার করতেছি স্যার এখান থেকে? কোনটা? বুঝি নাই, কি মেজার? তিনটা মানে সার্কেল আঁকে আছে স্যার, যেটা বের করতেছে আর কি স্যার, এটা স্যার হচ্ছে ক্যামের কোনো মোশন বা এরকম কি মেজার করতে? কি মোশন মানে? এখানে হচ্ছে ক্যামটা একটা গোলাকার প্রোফাইল হবে না এরকম, স্যার মানে ক্যামের গতিপথটা, মানে ক্যাম যে ঘুরে এইটার প্রোফাইলটা মানে কিরকম সেটা আমরা আঁকতেছি। তো এখান থেকে যেই যে বৃত্তচাপ গুলো আমরা নিয়েছি, ধরো এই লাইন এইটা, তারপর এইটা। ঠিক আছে। এখানে যতটুক লেন্থ হয় এখান থেকে ততটুক ওই ভাগ করে, এই প্রাইম প্রথমে যে বেস সার্কেল আঁকছিলাম না, এই বেস সার্কেল থেকে পরে হচ্ছে আমরা যে যে ভাগ করছি এই লাইনগুলো টানছি, এখান থেকে কাটবো আস্তে আস্তে কেটে কেটে এগুলাকে একসাথে কি জয়েন করে দেবো লাস্টে। ঠিক আছে। এই যে দেখো আবার দেখাই, এগুলা ইরেজার দিয়ে মুছা লাগবে আগে। Erase all ink। ঠিক আছে। এই যে সবাই মুছছে। ঠিক আছে। এখন দেখো এই যে, মানে এটা এরকম মানে সার্কেল দিয়ে দেখানো হচ্ছে, এগুলো বা আমি পারি না আঁকতে, তো আমি যেমন সার্কেল দিয়ে দেখাইছি। তো দেখো এখানে প্রথম পয়েন্টটা যেটা, প্রথম পয়েন্টটার জন্য এই যে জিরো, এই যে জিরো। তারপর কি এই পয়েন্টটা এইটুক লেন্থ নিয়ে এটা কাটা হয়েছে এখানে। তারপর 30 এই লেন্থটা নিয়ে এখান থেকে কাটা হয়েছে, যে এই জায়গা থেকে এই পর্যন্ত কাটা হয়েছে, বৃত্তচাপ এখানে আঁকা হয়েছে। মানে এই আহ, কালো যে ডট গুলো আছে এগুলো হচ্ছে কি বৃত্তচাপের ইন্টারসেক্টিং পয়েন্ট, এই লাইনের সাথে বৃত্তচাপের যে আঁকলা এই পয়েন্ট গুলো। তারপর 60 ডিগ্রি এটার জন্য এই যে এইটা, এই লেন্থটুকু। তারপর এগুলো স্যার 90 এর বেস জন্য সার্কেল এখানে কিভাবে এইটা। আসছে স্যার? বেস থেকে 35 বলা ছিল না? এই যে কোশ্চেন দেখো, কোশ্চেন এই যে ক্যাম সেন্টার 35 মিলিমিটার। তাহলে 35 মিলিমিটার মানে তুমি এটাকে 10 দ্বারা যদি ভাগ করো তাহলে 3.5 সেন্টিমিটারে লিখলা। এখানে তুমি যাই লিখবা স্কেলটা লিখে দিতে হবে, যে আমি 1 সেন্টিমিটার সমান সমান, সরি কত, 35 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার ধরছো, এরকম বলে লিখে দিবা।
ঠিক আছে, বা এগুলোও তো তুমি হচ্ছে 120 ডিগ্রি মানে 12 সেন্টিমিটার নিবা। এখানে জিরো থেকে 30, এটা দরকার নেই স্কেলিং করা এইখান থেকে আবার। হ্যাঁ, না না সরি, এই যে এই 120 থেকে জিরো, এটা হচ্ছে ডাবল, এটার কোনো স্কেলিং দরকার নেই। আবার এই 0 থেকে 180, এর এখানে 6 ভাগ করছে, 6 ভাগ করলে তার মানে কি প্রতিটা 30 করে পড়ে। 3 6 18 না, মানে 30 ডিগ্রি করে আঁকছে, 18 সেন্টিমিটার নিলাম, তাহলে 6 ভাগ করলে প্রতিটা হচ্ছে কত, 3 সেন্টিমিটার করে পড়বে আর কি। এইভাবে স্কেলিং করে আঁকবে আর কি। তারপরে যে বেস সার্কেল আঁকলা, এগুলো সবগুলো লিঙ্ক তুমি এই স্লাইডের শেষে পাবা। ঠিক আছে, তোমরা একটু মানে ভিডিও দেখে শিখতে হবে আর কি, স্লাইডে হুবহু বুঝবা না। এর মধ্যে অনলাইন ক্লাস, তো একটু বোঝাটা সমস্যা হবে স্বাভাবিক। ঠিক আছে, এই যে বেস সার্কেল প্রথমে 3.5 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্তচাপ আঁকলা। ঠিক আছে, এরপরে হচ্ছে এইটাকে ভাগ করতে হয়। ঠিক আছে, এই যে ভাগ করবা 120 ডিগ্রি, যেহেতু প্রথম অংশ কি 120 ডিগ্রি, তাহলে কয় ভাগ করছে, 8 ভাগ করছে। ঠিক আছে, এখানে 8টা ভাগ করছে। আর এটাতে করছিল কয়টা, 6টা, তাহলে 6টা করলে 30 ডিগ্রি করে। এখানে যেমন প্রতিটাতে কত, 15 ডিগ্রি পড়ছিল, এখানে হচ্ছে কত, 30 ডিগ্রি পড়বে। এরপর হচ্ছে যে বৃত্তচাপ ড্র করে কাটা, তারপরে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো নিলা, তারপর হচ্ছে কি জয়েন করে দিলা। এরপর ডাওয়েল অংশ জাস্ট খালি, এটাতে আর বৃত্তচাপ আঁকবে না, এটাতে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে কানেক্ট করে দিবে কম্পাসের মাধ্যমে, পেন্সিল কম্পাস দিয়ে। তারপর আবার হচ্ছে এই পয়েন্ট, এটাকে আবার এই 6 ভাগ করলো, প্রতিটা কত, তাহলে 30 ডিগ্রি করে। তারপর আবার হচ্ছে দেখো এই যে এই পয়েন্ট গুলা, এই লম্বাটা হচ্ছে একদম শেষ পয়েন্ট, এটা থেকে এই পর্যন্ত। তারপর এটা একটু ছোট না, এটা হচ্ছে এই 30 ডিগ্রিটা, এটার থেকে এই যে এই পয়েন্ট পর্যন্ত। তারপর এটা আরেকটু ছোট, এটা এই 60 ডিগ্রিটা এই পর্যন্ত, এই যে এই পয়েন্ট পর্যন্ত। তারপর 90টা আরেকটু ছোট, 90টা হচ্ছে যেটা। তারপরে 120 ডিগ্রিটা এটা। তারপর 150 ডিগ্রিটা এই যে এখান থেকে এই যে অল্প। আর 0 ডিগ্রি, 180 ডিগ্রি তো একদম মিশে গেছে, মানে লাস্টে এসে একবার এখানে মিলবে আর কি শেষ পর্যন্ত। তারপরে এই যে আবার কানেক্ট করে দিলে, এটা হচ্ছে তোমার ক্যাম্প প্রোফাইল। ঠিক আছে, এরপরে ওইটা ছিল নাইফেস ফলোয়ার। দেখো এই যে এইখানে নাইফেস ফলোয়ার আঁকবা আর কি, এখানে ফলোয়ার থেকে এভাবে, এটার কোনো মাপ নাই, এটা জাস্ট খালি নিজের ফ্রি হ্যান্ডে একটা ফলোয়ার আঁকবা। আর এরপর আরেকটা কোশ্চেন বলছে যে তোমার রোলার ফলোয়ার। রোলার ফলোয়ার ক্ষেত্রে এই যে এই রোলার, এটার আবার মাপ দেওয়া থাকবে, রোলারের রেডিয়াস কত হয় সেটা। তো রোলার ফলোয়ারের ক্ষেত্রে কি থাকবে, বেস সার্কেল থাকবে আর প্রাইম সার্কেল থাকবে। যে এটা হচ্ছে প্রথমে বেস সার্কেল আঁকলো, এরপর আবার এই যে তার মাপটা দিয়ে, যে এখান দিয়ে আবার কি প্রাইম সার্কেল। তো প্রাইম সার্কেল এঁকে আবার এই যে 120 ডিগ্রি আবার কি ভাগ করছে এখানে, ভাগ করে এরপর হচ্ছে আবার এই যে বৃত্তচাপ কেটে কেটে নিচ্ছে। কেটে কেটে নেওয়ার পরে এখানে হচ্ছে কি রোলার ফলোয়ার, যাতে এখানে আর হচ্ছে কি তোমার এই যে যে পয়েন্ট গুলো হবে, এগুলো রোলারের মতো করে দিতে হবে। রোলারের নিচ দিয়ে কানেক্ট থাকবে, এই যে দেখো এটা যখন আঁকবো, তখন এই যে রোলারের নিচ গুলা পয়েন্ট গুলো অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, বৃত্তচাপ এঁকে, এটা সহজ উপায় হচ্ছে কি আগে বৃত্তচাপ আঁকবা, এটা আগে আঁকবা না। এই লাইনটা আগে ড্র করবা, এরপর এগুলোর মাথায় রোলার দিয়ে দিবা। তোমাদের নাইফেস ফলোয়ারই আসার কথা, কারণ এগুলো আসলে মেকানিক্যালে মানে পেঁচায়। তোমাদের হচ্ছে যেহেতু এটা মেজর কোর্স না, তো তোমাদের হচ্ছে নাইফেস ফলোয়ার দিয়েই থাকবে কোশ্চেনে। ঠিক আছে, স্যার 120 ডিগ্রিকে এরপরে কয়টা ভাগ করব আর কত গ্যাপে ভাগ করব? এটা তোমার ইচ্ছা আর কি। তুমি 120 ডিগ্রি বলা আছে তোমার সাইজ, তো আমি যখন করতাম আমি 6 ভাগ করতাম, কারণ আমার এতগুলা ভাগ করতে বেশ সময় লাগতো। আর তো এই যে এখানে দেখো 180 কে 6টা ভাগ করছে, তো 6টা ভাগ করাতে তোমার 30 ডিগ্রি করে পড়ছে। আর এখানে তুমি 120কে 6টা ভাগ করলে কত করে পড়তো, 20 ডিগ্রি করে পড়তো না। তো তুমি 6টা ভাগ করবা, এখানে 6টা করলে এই স্ট্রোক লেন্থ কিন্তু 6টা করতে হবে। এখন এখানে স্ট্রোক লেন্থ 48 দেওয়া আছে, তো 48কে আবার 6 দ্বারা ভাগ করতে গেলে ফ্র্যাকশন আসে। তো তখন এখানে আবার এই ভাগ করাটা মুশকিল হয়। এটা হচ্ছে ছোটবেলার একটা নিয়ম আছে, এটা তোমাদের মনে আছে কিনা দেখো, যে একটা রেখাকে কয়টা ভাগে ভাগ করার একটা পদ্ধতি আছে। ধরো এই রেখাটাকে আমি 6 ভাগে ভাগ করবো, মানে এখানে 48 মিলিমিটার দেওয়াতে আমার ঝামেলাটা লাগছে। যদি 60 মিলিমিটার দেওয়া থাকতো, তাহলে তো সহজে আমি 6 ভাগ করতে পারতাম। কিন্তু যেহেতু 48, তো ফ্র্যাকশন আসতেছে। ফ্র্যাকশনের ক্ষেত্রে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যে দুই মাসে ধরো 30 ডিগ্রি করে দুইটা অ্যাঙ্গেল করলা। ঠিক আছে, অ্যাঙ্গেল করে এইটাকে তুমি 6 ভাগ করলো, 1 2 3 4 5 6। ঠিক আছে, বাড়ায় দিলাম। আবার এখানে 1 2 3 4 5
6। এরপর হচ্ছে এগুলাকে কানেক্ট করে দিলে, ওই ছোটবেলায় এটা শিখছিলাম, মনে আছে কিনা না, যারা টিউশনি করাও ওদের এটা ভালো পারার কথা। ঠিক আছে, তো এই যে পয়েন্ট গুলো 6টা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে 6টা ভাগ করে এখানে নিতে পারো, বাস। ফ্র্যাকশন আসলে ওটাকে কাছাকাছি ধরে, একদম যে এক্সাক্ট মাপ হতে হবে তেমন না, কারণ এইটা করতে গেলে আবার অনেক সময় লাগবে। তোমার পরীক্ষার হলে এত সময় নেই, আধা ঘন্টা সময় পাবে এই ম্যাথ এটা সলভ করার জন্য। সো এটা কিন্তু তোমার প্রথমবার অনেক সময় লাগবে করতে, এই জন্য কিন্তু পরীক্ষার আগের দিন ধরলে পারবা না। ঠিক আছে, এটা একটু আগে থেকে প্র্যাকটিস করতে হবে যাদের আর কি এটা অ্যান্সার করার ইচ্ছা আছে, কারণ এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। এটা যদি তুমি পারো, পুরো একটা সেট তুমি কমন পাবা। আর যদি তোমার কিন্তু সমস্যা হচ্ছে তোমার যে এটা করতে সময় লাগবে বেশ। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এটা আগে থেকে প্র্যাকটিস করলে তোমার কম সময় লাগে। তো বাকি এটার আর অংশটা কি, ইংলিশ হবে অ্যাক্সেলারেশন রিটার্ডেশন, তো এটা কয় ভাগ করছে, 6 ভাগ করছে। এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট নিয়ে এখান থেকে এই যে পয়েন্ট গুলা দিল, এটা রোলারটা অ্যাটাচ করে দিল। এখানে পার্থক্য একটাই, জাস্ট খালি যে এখানে রোলার দিতে হয়, আর এইখানে এখানে ফলোয়ারটা হচ্ছে কি রোলার ফলোয়ার। এটা আবার নাইফের ভুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরকম আরো কয়েকটার প্রোফাইল এখানে, কোশ্চেন সহ ক্যাম প্রোফাইলটা কেমন হবে এটা দেওয়া আছে। ঠিক আছে, স্যার এটা হচ্ছে 35 মিলিমিটার কে কিভাবে ভাগ করব, মানে এটার ক্যালকুলেশনটা বা এটার কাজ কি, এটা একটু আবার বললে ভালো হতো। বললাম যে এটা তোমার আগের থেকে কিছুটা প্র্যাকটিস করতে হবে, মানে হাত চালু করতে হবে আগে থেকে একে একে। তোমাদের এত কঠিন গুলো আসবে না, আমি বলি যে তোমরা এই যে সিম্পল হারমোনিক মানে ইউনিফর্ম ভেলোসিটি হলে খুব কম সময় করতে পারবা। আর যদি তোমাদের অ্যাক্সিলারেশন আর ডিসিলারেশন হয়, তখন একটু এই যে এরকম ভাগ করে নিতে হয়, তো এই পাশে ভাগ ওই পাশে ভাগ আছে, এই জন্য একটু সময় কম, মানে এটা একটু দ্রুত করতে হবে, এটা একটু সময় বেশি লাগে। তো আমি চেষ্টা করবো তোমাদের এই যে 48 মিলিমিটার না, এই ভ্যালুটা একটু পূর্ণ সংখ্যা দিতে, যাতে তোমরা সহজে স্কেল দিয়ে ভাগ করতে পারো। যেমন 60 মিলিমিটার দিলে হবে কি, তোমরা এটা 6 সেন্টিমিটার নিলা, তো 6 সেন্টিমিটার তাহলে 6 ভাগ করলে কত হবে, প্রতিটা 1 সেন্টিমিটার করে, এরকম আর কি। মানে 10 সেন্টিমিটার সমান সমান তোমরা 1 সেন্টিমিটার ধরো, 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার ধরলা। ঠিক আছে, এটা ধরো আমি 60 মিলিমিটার করে দিলাম বা 120, মানে এমন ভাবে দিব যাতে তোমাদের আঁকার সুবিধা হয়, কারণ আমাদের তো এত সময় নাই পরীক্ষার হলে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এই যে ইউনিফর্ম ভেলোসিটি আর সিম্পল হারমোনিক পোর্শনটাও একটু অ্যাভয়েড করতে পারো, এই দুইটা আর কি। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন রিটার্ডেশন আর ইউনিফর্ম ভেলোসিটি, এই দুইটাতে বেশি জোর দিবা। ঠিক আছে, তো এই দুইটা। আর এখানে হচ্ছে কিছু সাম টিউটোরিয়াল টু বি ফলোড, মানে এখানে এইটা থেকে শুরু করবা, টিউটোরিয়াল দেওয়া আছে, এটাতে একদম দেখে দেখায় দেখায় হাতে কলমে শিখায় ভিডিও গুলাতে, যে তোমার কিভাবে এটা ড্র করবা। ঠিক আছে, স্লাইডে না বুঝলে ইউটিউবের লিঙ্ক গুলা দেওয়া আছে, আর ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ক্যামেরার উপরে, একটু দেখে শিখতে হবে আর কি। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। স্যার আমাদের ইউটিলিটি রেজাল্ট কবে দিবেন? ইউটিলিটি আমি তো খাতা দেখতে সময় পাচ্ছি না, খাতায় কিছু দেখতেছি আর কি, মানে ইউটিলিটি খাতা দেখা শুরু করছি। তো কিছু দেখছি, তারপরে আমি ঈদের বন্ধ, ঈদের শুরু হওয়া কালকে ক্লাসের পরে। তো এরপরে হচ্ছে মানে খাতা শেষ করে ফেলবো আর কি। ঈদের পরে রেজাল্ট পাবো আশা করি।
হ্যাঁ বলো, আর কার কি কোশ্চেন আছে? এমনি আপনি গরুর ছবি দিয়ে রাখছেন কেন? অ্যাটেন্ডেন্স কখন ভাই? কিসের অ্যাটেন্ডেন্স? কলেজের আমরা নাম মার্ক মার্ক করে বাড়াবো ভাবলাম, তাই আসলাম। ভাই ইউটিলিটিতে কলেজে লাস্টে কি পড়েছিলাম? দিয়ে এখন আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে হ্যালো, হ্যালো, কি বললা অ্যাটেন্ডেন্স? আচ্ছা, তোমাদের লাস্টে ইউটিলিটিতে কি পড়েছিলাম? কেউ একজন বলো তো, লুব্রিকেশন পড়াইছি? হ্যালো। জি স্যার, লুব্রিকেশন করানো হয়েছে। আচ্ছা, তাহলে আমার আরেকটা ক্লাস লাগবে ইউটিলিটিতে, আর আরেকটা ক্লাস লাগবে হচ্ছে সলিড মেকানিক্স, ঠিক আছে? স্যার মেইনটেনেন্স এর কিছু পার্ট পড়াইছিলেন স্যার, ইউটিলিটিস স্যার, আচ্ছা, লুব্রিকেশন মেইনটেনেন্স। মেইনটেনেন্স। আচ্ছা, আরেকটু বাকি আছে তোমাদের, ওই যে সেফটি নিয়ে আর কি, ওইটাও থিওরিটিক্যাল ক্লাস, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কি কি সেফটি অ্যাক্সিডেন্ট হয় এসব নিয়ে আর কি, একটা থিওরিটিক্যাল ক্লাস আছে। আরেকটা হচ্ছে তোমার সাইকোমেট্রি একটু পড়াতে হবে, এটা হাসান আলী স্যার আমাকে বললো। তো ওই জন্য আরেকটা ক্লাস আমার লাগবে, মানে সলিড মেকানিক্সে সলিড মেকানিক্সে একটা লাগবে, ইউটিলিটিতে একটা লাগবে। জি স্যার। স্যার আপনি একটু বলছিলেন যে ইম্পর্টেন্ট টপিক গুলো আমাদের বলবেন। আগে ক্লাসটা শেষ করে নেই। জি স্যার। হ্যাঁ, স্যার এগুলো আগে আমাদের পড়ে নেই, আইএফএম এ অনেকের ফার্স্ট সিটিতে রেজাল্ট কম, এই রেজাল্ট সেকেন্ড সিটির রেজাল্টটা একটু আগে দিলে ভালো হয়। আমি ফ্রি হয়ে নেই, আমি তো খাতা দেখতেছি। তো তো হচ্ছে এখনো ইউটিলিটিটা শেষ করতে পারি নাই। কালকে ইনশাল্লাহ বসবো, কালকে আমার ক্লাসের প্রেশার কম আছে। তো যখনই সময় পাই আমি খাতা কাটবো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, অনেক স্টুডেন্ট তো 140টা, তো বেশ সময় লাগে আর কি। আর থিওরিটিক্যাল বেশি তো ওই ইউটিলিটিতে, তো পরে পরে খাতা দেখতে হয়, সময় লাগে। এর মধ্যে অফিসিয়াল বিভিন্ন কাজ আছে, আবার স্টুডেন্টরা আসে অ্যাটেন্ডেন্স নিয়ে, বিভিন্ন ঝামেলা। তো তো তুমি হচ্ছে একটু যোগাযোগ রাখো যে সিয়ার আমাকে ক্লাস দিও তাহলে, 1 তারিখ, ঠিক আছে এক স্যার। দুই স্যার ইউটিলিটি তো রেজাল্ট ঈদের পরে আগে, দিলেও সমস্যা নাই। ইউটিলিটিটাই আগে শুরু করছি। ওটা আগে পরীক্ষা হয়েছে তো, ওই খাতাটা আগে নিয়ে আসছিলাম, তো ওইটা এই জন্য দেখতেছি আগে। তো শেষ হবে, সমস্যা নাই। আমি বসলে, আমি তো এই যে কালকে অফিস করে আসে, এরপরে তো ছুটি। তো আমি আবার একটু চিটাগাং যাবো, একটা কাজ আছে, হ্যাঁ? তো তারপরে এসে খাতাগুলা কেটে ফেলবো আর কি। আর আপনি আসতে দিলেই দিন স্যার, আপাতত কোনো প্যারা নেই স্যার। ঈদের পরে দিন স্যার। আমার একটা পার্সোনাল কাজে মানে চুয়েটে যাওয়া লাগবে আর কি, ওই জন্য আসতে দিলেই এসে দিন। আমি সব দেখে ফেলবো আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে তাহলে এখানে শেষ করি ক্লাস। জি স্যার। ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে তাহলে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো নেই অ্যাটেন্ডেন্স, তো তোমাদের কি রোল রোল অনুযায়ী আছে? But, আচ্ছা, এটা অ্যাটেন্ডেন্সটা তোমরা কি এরকম আছো যে 2-3 জন একটা ডিভাইসে ক্লাস করতেছো? স্যার চ্যাট বক্সে জি লিখে দিব। স্যার। স্যার আমরা চ্যাট দুইজন বক্সে করতেছি একটা দিয়া। স্যার ক্লাসে 35 জন আছে, 34 জন স্যার, হয়তো বা একজন বাদে ম্যাক্সিমাম প্রেজেন্ট আছে স্যার। একজন বাদে? হ্যাঁ, ওয়েট, আমি হচ্ছে তোমাদের ইয়েতে একটু নিটারের ইয়ে পেতে চাই, এখান থেকে দিই। স্যার আমাদের ইউটিলিটি স্যার, ইআরপি তে স্যার দেখা গেল স্যার 5টা ক্লাস এটা তো ইনপুট দাও স্যার। এটা কি স্যার আসলে ইনপুট দেওয়া হয় নাই? 5টা, আমি আমারটা প্রতিদিন দিয়ে দিই, বুঝা গেছে?
নেটের প্রবলেম করতেছে কেন তো? স্যার আপনার ক্লাসের অ্যাটেন্ডেন্স তো ইআরপিতে আপডেট হয়নি স্যার, এই জন্য অনেকের সমস্যা হয়েছে। না, আমারটা ওই সামের গুলো আমি দিয়ে দিছি তো। কারণ আরেকজন টিচার আছে না, তারটা দিতে হবে আর কি, তাহলে পাবা সবারটা একসাথে। স্যার আমার আমাদের text- অনেকেই নন কলেজিয়েট চলে আসছে। নন কলেজ এটা হচ্ছে আমার আমার আমারটা হচ্ছে কয়টা ক্লাস? তোমাদের কয়টা নিছি? 6টা না 5টা? আজকে মৌসুমী ম্যামের সাথে কথা হয়েছে, ম্যাম বলছে 31 থেকে পরে আবার আপডেট করবে ম্যাম, তখন সবার কলেজিয়েট নন কলেজ তখনই হিসাব করা হবে। এখন যদি কেউ কলেজিয়েট মানে মনে করে তাহলে ম্যামের সাথে দেখা করতে বলছে, যার যার কোর্স কোঅর্ডিনেটরের সাথে, যে এখন ফর্ম ফিল আপ করে। ওইরকমই কোর্স করে। আচ্ছা, তোমার কোন সেকশন? সি? সি সেকশন স্যার, সি টেক্সটাইল সি। আচ্ছা আচ্ছা, টেক্সটাইল সি। টেক্সটাইল সি তে আজকে ক্লাস ছিল তোমাদের? ওয়েট, আজকে স্কেজিউল ক্লাস ছিল কি? আজকে তোমাদের কোন ক্লাস ছিল? এটা একটু রুটিনটা দেখি, এখানে আবার নেয় না ঠিক মতো শিডিউল না দিলে। তো, 27। কি ব্যাপার, আজকে শিডিউল ডেট নিতেছে 9টা 45 থেকে এটা। উম, আজকে তো হচ্ছে এ সেকশনের ক্লাস ছিল, তোমাদের তো ক্লাসে ছিল না। তো যাই হোক, আহ, ও 112 আছো? অ্যাটেন্ডেন্স নিব কিভাবে? আচ্ছা যাই হোক, আমি তাহলে চ্যাট বক্সে লিখে নিতেছি, ওর কাছে মনে হয় নেওয়া সম্ভব না ডেকে ডেকে। ধরো এখানে একটা ইয়ে দেখি, আমি আগে বলি 113। 113 দেখতেছি, তারপর 145 আছো, তারপর 162, তারপর হচ্ছে 150। তুমি এটা রিনেম করে নাও যারা হচ্ছে অন্য নামে আছো আর কি। স্যার 165 স্যার। ওয়েট, আমি আগে নেই তারপর হচ্ছে বলবো। বারবার চেঞ্জ হয়ে যেতেছে। আশিক নামে তোমার আইডি কত? স্যার 149। 149, আচ্ছা। তারপরে আসিফ ইকবাল। আসিফ ইকবাল হচ্ছে 133, তারপর হচ্ছে 153, তারপর হচ্ছে 120 ফারজানা, তারপর হচ্ছে জিতেন 138, তারপর হচ্ছে খালিদ 156, তারপর এই এমডি সিয়াম, মোহাম্মদ স্যার সিয়াম 11 ব্যাচ। জি সিয়াম স্যার, কত? 165 স্যার আইডি 165। সিয়াম 165। জি স্যার। তারপর মিলন 12 161 না? তারপর 126 গেস্ট, 123, 142, 131। তারপর রিফাতের আইডি কত? 164। 164। স্যার 162 স্যার। 162 কে? 162 দিছি তো। রিফাত, তারপর সাবিয়া সুলতানা, তোমার আইডি কত? স্যার 159। 159 না?
জি স্যার। স্যার 163। তারপরে আচ্ছা, কেউ কথা বলো না একটু, নাহলে উল্টাপাল্টা হয়ে যায়। 140। সালিহিন, তোমার আইডি কত? স্যার 140। 40। ঠিক আছে, মিউট করে দাও এটা, নাহলে হচ্ছে ইয়ে থাকে না। 163, 135, তারপর 147, 154, 128। অনলাইন ক্লাসের এই ঝামেলা আর কি, আমার অ্যাটেন্ডেন্স নিয়ে খুব সমস্যা হয়। 15, 124, 137, 43, 11, 14, 122। ঠিক আছে, 36, 1 2 3 4 5 6 7 8। 37। ঠিক আছে, 37 জন আমার হচ্ছে এখানে আছে। ঠিক আছে, 113, 145, 162, 150, 134, 149, 133, 153, 120, 138, 156, 165, 161, 126, 123, 142, 131, 164, 159, 155, 140, 160, 135, 147, 154, 128, 115, 124, 137, 137 কি আরেকবার বলছিলাম? আচ্ছা, যাই হোক। 143, 113, 114, 151, 158, 127, 122। ঠিক আছে। স্যার 163। 163। আর কেউ আছো যার নাম স্যার 131। বল? 131। জি স্যার। ওকে। স্যার 135। স্যার 114। 135 দিছি তো। স্যার 161। 161 দিছি তো। স্যার 121 স্যার। হ্যাঁ 114 স্যার। 114। জি 114 স্যার। বলি না? 114, হ্যাঁ 124, হ্যাঁ 114 দিছি। তোমরা ডাবল ডাবল বলতেছো, সবগুলাই দিছি তোমাদের। আমার এখানে 37 জনেরটা লিখছি, তোমরা পার্টিসিপেন্ট 35 জন আছে, মানে 2 extra আমি অলরেডি লিখে ফেলছি মনে হয়। এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। স্যার 121। 121। 121 কি লিখছি? আচ্ছা, ডাবল থেকে পরে ধরা পড়বে। এটা 121 লিখলাম, ঠিক আছে। আর কেউ বাকি? 121 তো দেখছি, লিখছি কোথায়? ঠিক আছে, আর এখন আর ক্লাস নেওয়া সম্ভব না। ঠিক আছে, কারো সমস্যা হলে পরে যোগাযোগ করো attendance এ। ঠিক আছে, তাহলে ক্লাস